এটা আমেরিকার জন্য অনেক বড় একটা ধাক্কা ছিল, কারণ তারা পৃথিবীবাসীকে যে কথা বলেছিল সোভিয়েত ইউনিয়ন তাদের আগেই সেটা করে ফেলেছে এবং স্পেস রেসে তাদের থেকে এক ধাপ এগিয়ে গিয়েছে। কিন্তু লঞ্চিংয়ের সময়ই রকেটটিতে আগুন ধরে যায় এবং আমেরিকা প্রথম অ্যাটেম্পটে ফেল হয়ে যায়। ইউনাইটেড স্টেটসের একটি স্পাই স্যাটেলাইট একটি ইমেজ ক্যাপচার করে, যাতে দেখা যাচ্ছিল সোভিয়েত ইউনিয়নের লঞ্চ প্যাডে একটি অনেক বড় রকেট দাঁড়িয়ে আছে এবং ইউএসের ধারণা সেটা মুন মিশনের জন্য ছিল। এবার আমেরিকা বাজি মেরে দিয়েছিল এবং সোভিয়েত ইউনিয়নকে টেক্কা দিয়ে দিয়েছিল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে দুটো সুপার পাওয়ারের উত্থান হয়, দি ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং দি ইউএসএসআর অর্থাৎ ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। ইউএসএ এবং ইউএসএসআর দুদেশই চাইতো নিজেকে পাওয়ারফুল প্রমাণ করতে এবং একে অপরের থেকে এগিয়ে যেতে। এরা পৃথিবীর নানান ক্ষেত্রে নিজেদের অস্তিত্বের প্রমাণ দিতে থাকে এবং কাইন্ড অফ পৃথিবীকে ডমিনেট করতে শুরু করে। এই একে অপরের থেকে এগিয়ে যাওয়ার অলিখিত যুদ্ধকেই ইতিহাসের পাতায় নাম দেওয়া হয় কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ। এরপরে সময়টা 1955 সাল। এই দু দেশের নজর পড়ে মহাকাশ অর্থাৎ স্পেসের দিকে এবং এরা স্পেসকেও ডমিনেট করার মিশনে নেমে পড়ে এবং ইতিহাসবিদদের মতে এটাই স্পেস রেসের স্টার্টিং পয়েন্ট। ইউএসএ এবং ইউএসএসআর এ সময় ব্যালিস্টিক মিসাইল তৈরি করার কাজে লেগে পড়ে, কারণ তাদের এটা দরকার পড়বে স্পেসে কোনো কিছুকে লঞ্চ করার জন্য। এই একই বছর আমেরিকা অ্যানাউন্স করে যে তারাই হতে যাচ্ছে পৃথিবীর প্রথম দেশ যারা মহাকাশে পৃথিবীর আর্টিফিশিয়াল স্যাটেলাইট লঞ্চ করবে। বাট এর 2 বছর পর 1957 সালে সোভিয়েত ইউনিয়ন তাদের প্রথম স্যাটেলাইট স্পুটনিক 1 লঞ্চ করে এবং আমেরিকানরা সোভিয়েত ইউনিয়ন হয়ে যায় পৃথিবীর প্রথম দেশ যারা পৃথিবীর আর্টিফিশিয়াল স্যাটেলাইটকে লঞ্চ করেছে। এটা আমেরিকার জন্য অনেক বড় একটা ধাক্কা ছিল, কারণ তারা পৃথিবীবাসীকে যে কথা বলেছিল সোভিয়েত ইউনিয়ন তাদের আগেই সেটা করে ফেলেছে এবং স্পেস রেসে তাদের থেকে এক ধাপ এগিয়ে গিয়েছে। এটা দেখে আমেরিকা অনেক চিন্তায় পড়ে যায় এবং তারা জলদি কাজে লেগে পড়ে। এই একই বছর 6 ডিসেম্বর আমেরিকা তাদের প্রথম রকেট দ্য ভ্যানগার্ড TV-3 লঞ্চ করার পরিকল্পনা করে, কিন্তু লঞ্চিংয়ের সময়ই রকেটটিতে আগুন ধরে যায় এবং আমেরিকা প্রথম অ্যাটেম্পটে ফেল হয়ে যায়। এরপরে সারা পৃথিবীতে আমেরিকাকে ট্রল করা হয় এবং স্পেশালি সোভিয়েত ইউনিয়ন এই মিশনকে ফ্লপনিক নামে ডাকতে থাকে। এভাবেই সোভিয়েত ইউনিয়ন এই স্পেস রেস প্রায় জিতেই নিয়েছিল, যেটা আমেরিকা একদমই হজম হয়নি। তাই তারা পরের বছর 1958 সালে একটি ইন্ডিপেন্ডেন্ট মহাকাশ সংস্থা নির্মাণ করে, যার নাম দেওয়া হয় ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, সংক্ষেপে নাসা। এরপরে ইউনাইটেড স্টেটস লঞ্চ করে তাদের প্রথম স্যাটেলাইট এক্সপ্লোরার 1। সে সময় নাসা একমাত্র লক্ষ্য ছিল পৃথিবীতে নিজেদের হারানো গৌরবকে ফিরিয়ে আনা। নাসার প্রথম মিশন ছিল স্পেসে কোনো মানুষকে পাঠানো এবং তাদেরকে সেফলি পৃথিবীতে নিয়ে আসা। এজন্য তারা এক্সপিরিয়েন্সড এয়ারফোর্স পাইলটদের মধ্যে থেকে 7 জনকে সিলেক্ট করে এবং কথা ছিল 1962 সালে একজন অ্যাস্ট্রোনটকে আমেরিকা স্পেসে পাঠাবে। বাট এর আগেই 12 এপ্রিল 1961 সালে সোভিয়েত ইউনিয়ন লঞ্চ করে তাদের ভস্টক 1 স্পেসক্রাফট, যার ভেতরে ছিল ইউরি গ্যাগারিন, যিনি হয়ে যান মহাকাশ পাড়ি দেয়া প্রথম কোনো মানুষ এবং তিনি পুরো পৃথিবীকে একবার প্রদক্ষিণ করেন, যাতে মোট 108 মিনিট সময় লাগে এবং তিনি সেফলি পৃথিবীতেও ফিরে আসেন। আবার ইউএস পিছনে পড়ে যায়। এর 1 মাস পর ইউএসও নিজের অ্যাস্ট্রোনট অ্যালান শেফার্ডকে স্পেসে পাঠায়। তিনি পৃথিবীর কক্ষপথে গিয়ে আবারও পৃথিবীতে ফিরে আসেন, যাতে মোট 15 মিনিট সময় লাগে। এটা নাসার একটা সাকসেসফুল মিশন ছিল, বাট সোভিয়েত ইউনিয়নের এতে বেশি কিছু আসে যায়নি, কারণ একে তো তারা মহাকাশে প্রথম মানুষ পাঠিয়েছে আর তাদের কসমোনট পৃথিবীকে প্রদক্ষিণ করে, আর ইউএস অ্যাস্ট্রোনট শুধু অরবিটে গিয়ে আবার ফিরে আসে। এরপরে 16 জুন 1963-তে সোভিয়েত ইউনিয়ন তাদের ভস্টক 6 স্পেসক্রাফটকে স্পেসে পাঠায়, যার ভেতরে ছিল ভ্যালেন্টিনা তেরেস্কোভা, যিনি হয়ে যান মহাকাশে যায় প্রথম মহিলা মহাকাশচারী।
এখনও পর্যন্ত সব বিষয়ই সোভিয়েত ইউনিয়ন ইউনাইটেড স্টেটসকে পেছনে ফেলে দিচ্ছিল। ইউএস যা করতে যাচ্ছিল সোভিয়েত ইউনিয়ন তাদের আগে সেটা করে ফেলছিল, এবং পুরো পৃথিবীতে এটা প্রমাণ হয়ে যায় যে স্পেস এক্সপ্লোরেশনে সোভিয়েত ইউনিয়ন আমেরিকার থেকে বেটার। এর ফলে আমেরিকানসরা অনেক বেশি এম্বারেসড হয়। তাদের স্পেস রেসে এগিয়ে যাওয়ার জন্য নতুন কিছু করার দরকার ছিল, যেটা সোভিয়েত ইউনিয়ন করেনি। এর ফলশ্রুতিতে 12 সেপ্টেম্বর 1962 সালে ইউএসের তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডি একটি স্পিচ দেন, যাতে তিনি বলেন আমেরিকার মিশন হলো চাঁদে প্রথম মানুষ পাঠানো, এবং এটা তারা করবেন এই দশক শেষ হওয়ার আগেই। ভিডিওটি শুরু থেকে দেখলে একটি বিষয় হয়তো খেয়াল করেছেন যে স্পেস মিশনসের ব্যাপারে যত সব অ্যানাউন্সমেন্ট ছিল সেই সবই ইউনাইটেড স্টেটস করেছে। সোভিয়েত ইউনিয়ন তাদের মিশন সিক্রেটলি চালাচ্ছিল। তারা শুধু মিশন সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পরেই তার খবর পৃথিবীকে জানাতো। এবং অনেকের মতে ইউএসের মতো সোভিয়েত ইউনিয়নেরও অনেক মিশন ফেল হয়েছিল, কিন্তু তারা সে ব্যাপারে পৃথিবীবাসীকে জানতে দেয়নি। আমেরিকার এই অ্যানাউন্সমেন্টের পরও সোভিয়েত ইউনিয়ন তাদের মিশন সিক্রেটলি কন্টিনিউ করতে থাকে, যেমন ভ্যালেন্টিনা টেলিস্কোপকে মহাকাশে পাঠানো, প্রথম 3 ক্রু স্পেসক্রাফট পাঠানো, এবং তাদের কসমোনট অ্যালেক্সিয়া লেনভকে মহাকাশে পাঠানো, যিনি প্রথম স্পেস ওয়াক করেছিলেন, যাতে সময় লেগেছিল 12 মিনিট 9 সেকেন্ড। প্রেসিডেন্টের এই অ্যানাউন্সমেন্টের জন্য নাসাও তাদের বাজেট বাড়িয়ে দেয় এবং কয়েকটি প্রজেক্ট লঞ্চ করে যেগুলো তাদের এই মূল মিশনে হেল্প করত, যেমন সেভিয়ার প্রোগ্রাম কিংবা জেমিনাই প্রোগ্রাম। বাট ইউএসের মনে এখনও ভয় ছিল যে সোভিয়েত ইউনিয়ন তাদের আগে চাঁদে না পৌঁছে যায়, কারণ ইউনাইটেড স্টেটসের একটি স্পাই স্যাটেলাইট একটি ইমেজ ক্যাপচার করে, যাতে দেখা যাচ্ছিল সোভিয়েত ইউনিয়নের লঞ্চ প্যাডে একটি অনেক বড় রকেট দাঁড়িয়ে আছে, এবং ইউএসের ধারণা সেটা মুন মিশনের জন্য ছিল। বাট কয়েকদিন পরই সেখান থেকে ধোঁয়া এবং আগুনের ইমেজ ক্যাপচার করা হয়, যার থেকে মনে হচ্ছিল তাদের রকেট ক্র্যাশ করেছে এবং সোভিয়েত ইউনিয়নের মিশন ফেল হয়েছে। তাই সোভিয়েত ইউনিয়ন যতদিনে তাদের মিশনকে রিএস্টাবলিশ করছিল, ইউএসের কাছে পুরো চান্স ছিল তারা বাজি মেরে দিতে পারত, অ্যান্ড আলটিমেটলি হয়ও সেটাই। অ্যান্ড অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ 16 জুলাই 1969। অ্যাপোলো 11 লঞ্চিংয়ের জন্য একদম তৈরি ছিল, যার ভেতরে ছিল 3 জন ক্রু: নীল আর্মস্ট্রং, এডউইন বাজ অলড্রিন এবং মাইকেল কলিন্স। অ্যাপোলো 11কে সাকসেসফুলি লঞ্চ করা হয়, তবে লঞ্চিংয়ের পরেও কিছু সমস্যা হয়, স্পেসক্রাফটে ম্যালফাংশনিং হয়। অনেক ঝামেলা শেষে 20 জুলাই 1969 অ্যাপোলো 11 ল্যান্ড করে চাঁদের সারফেসে, যেটা একটি স্মরণীয় মুহূর্ত ছিল, নট অনলি ফর দ্য ইউএস বাট অলসো ফর দ্য হোল হিউম্যান সিভিলাইজেশন। তবে অ্যাপোলো 11-এর গল্প না হয় অন্য অনেক ভিডিওতে আলোচনা করা যাবে। এরপরে অ্যাপোলো 11 24 জুলাই সাকসেসফুলি পৃথিবীতেও ফিরে আসে। এবার আমেরিকা বাজি মেরে দিয়েছিল এবং সোভিয়েত ইউনিয়নকে টেক্কা দিয়ে দিয়েছিল, এবং এখনও পর্যন্ত আমেরিকাই একমাত্র দেশ যারা চাঁদে মানুষ পাঠিয়েছে। এরপরে 1972 সালে ইউএস এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি চুক্তি হয়। তারা চুক্তি করেন যে এখন থেকে যেসব স্পেস প্রোগ্রামসগুলো হবে সেগুলো সব একসাথেই করা হবে, যেটা অবভিয়াসলি পুরো হিউম্যান সিভিলাইজেশনের জন্যই লাভজনক। স্পেসে মানব সভ্যতার বন্ধুত্বের সবথেকে বড় চিহ্নটি হলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আইএসএস, যাকে ইউএস, রাশিয়া, জাপান, ইউরোপিয়ান ইউনিয়ন আরও অনেকগুলো দেশ একসাথে মিলে গড়ে তুলেছে। 1972 সালে ইউএস এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে হওয়া এই বন্ধুত্ব চুক্তিকেই স্পেস রেসের শেষ বলে ধরে নেওয়া হয়। তবে স্পেস রেস শেষ হলে ইউএস এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে কোল্ড ওয়ার তখনও চলছিল। এটা শেষ হয় তখন যখন 1991 সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙন হয়। হয়তো সোভিয়েত ইউনিয়নও চাঁদে যেতে পারত, হোক না সেটা দ্বিতীয় স্থানে আমেরিকার পরে, বাট তাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সের কারণে সেটা পসিবল হয়নি। এরপর সোভিয়েত ইউনিয়নের স্পেস এজেন্সি রসকসমসকে টেক ওভার করে রাশিয়া। এই স্পেস রেসের ইতিহাস যত সহজে বলে দেওয়া গেল, এটা কিন্তু মোটেও এতটা সহজে হয়নি। একটি সাকসেসফুল মিশনকে কমপ্লিট করার জন্য অনেকবার ফেল হতে হয়েছে এবং অনেক অ্যাস্ট্রোনটকে এর জন্য জীবনও দিতে হয়েছে। তবে এর দ্বারা আর কিছু হোক না হোক, এটা আমাদের স্পেস এক্সপ্লোরেশনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে এবং এর থেকে যদি নতুন কিছু জানতে অথবা শিখতে পারেন, অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, যাতে তারাও এর সম্পর্কে জানতে পারে। আর যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দেবেন আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।